শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য কথাশিল্পী আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটির ওপর থেকে কিছু প্রশ্নের উত্তর। দেখো, এই টেক্সট পোর্শনের ওপর থেকে এর আগের একটি পর্বে তোমাদের কাছে বিষয়বস্তু আলোচনা করেছিলাম এবং সেখানেও বলেছি যে এই টেক্সট পোর্শন মূলত যেগুলো গদ্য, সেখানে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পুরোটাই টেক্সট পোর্শন থেকে পাবে। বছরের শুরু থেকে যদি টেক্সট পোর্শনটাই ভালো করে রপ্ত করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো ধরনের অন্য কোনো বই বা কোনোভাবে অন্য কারোর ওপর তোমাদের নির্ভরশীল হতে হবে না। তা টেক্সট পোর্শন ধরে আমরা কিভাবে প্রশ্নের উত্তর তৈরি করব, আজকে সেটা আমরা আলোচনা করব। প্রশ্নগুলো কিন্তু আমি লিখিত আকারে কিছু দিইনি এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি তোমরা ঠিকঠাকভাবে অনুশীলন করো, তাহলে কিন্তু বুঝতে পারবে কোথায় কি প্রশ্ন আমি বলছি এবং প্রশ্নের উত্তর কোথা থেকে কতটা টেক্সট পোর্শন ধরে আমাদের দিতে হবে। আজকে তোমাদের কাছে মূলত এই জ্ঞানচক্ষু টেক্সট পোর্শনের ওপর থেকে 7টি প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, টেক্সটের একদম প্রথম লাইনটি দেখো। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর কিন্তু আমিও আমার ভাবনা থেকে বলবো না, একেবারে টেক্সট পোর্শন ধরেই উত্তরটা তোমাদের কাছে দেখিয়ে দেব। তপনের আশাপূর্ণা দেবীর লেখা, কথাশিল্পী আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তপন, তার ছোট মাসির বিয়ে হয় যার সঙ্গে, তিনি একজন লেখক। তপন তার মামার বাড়িতে এই বিয়েবাড়ির উপলক্ষেই গিয়ে যখন কিছুদিন ছিল, তখন এই লেখক মেশোকে খুব সামনে থেকে দেখার বা লক্ষ্য করবার সুযোগ লাভ করে। তিনি নাকি একজন লেখক, তিনি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে সেই মেশোর। তার মানে তপনের সেই নতুন মেশোমশাই একজন লেখক এবং তিনি সত্যিকারের লেখক। এই ভাবনাতেই কিন্তু তপনের চোখ বিস্ময়ে মার্বেল হয়ে উঠেছিল। অর্থাৎ তপন বিস্ময়ে অভিভূত হয়ে উঠেছিল লেখক মেশোকে নিয়ে। তাহলে এটা গেল একটা প্রথম প্রশ্নের উত্তর এবং 3 নাম্বার এই প্রশ্নে রয়েছে। এরপরে দেখো, তোমাদের টেক্সটের যে তার পরের অংশে একটা লাইন রয়েছে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এখানে কিন্তু একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকতে পারে যে কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। ওইখানেই লাইনটা দেয়া রয়েছে, দেখো। লেখকেরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতোই মানুষ, এই বিষয়ে তপনের মনের মধ্যে সন্দেহ ছিল। তাহলে তোমরা এই উত্তরটাকে যদি পুরো টেক্সটের এই পোর্শনটা ধরে না দিতে পারো, সেখানে কিন্তু একে এক পাওয়া কিন্তু মুশকিল হবে। তাই টেক্সট পোর্শনটা খুব নিখুঁতভাবে কিন্তু শুরু থেকেই পড়ার সময় তোমাদের রপ্ত করতে হবে। এরপরে দেখো, যেটা আজকে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তার পরের লাইন ধরে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোর কি এমন দেখলো তপন যে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? বা নতুন মেশো কি এমন করেছিলেন যে তা দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? তাহলে টেক্সটেই দেখো একেবারে ঠিক তার পরের অংশ থেকেই উত্তরটা শুরু হচ্ছে। শুরুটা তোমাদের ঠিক উৎস উল্লেখ করে করতে হবে। তারপরে বলবে, উৎস উল্লেখ করার পরেই বলবে যে প্রসঙ্গটা তো সেখানে একটা আসবেই উত্তরের। এটা তো 3 নম্বর রয়েছে যে তার তপনের মাসির সঙ্গে যে লেখক মেশোর বিয়ে হয়েছিল, মামার বাড়িতে থাকার কারণে সেই লেখক মেশোকে খুব কাছ থেকে দেখার সুযোগ লাভ করে তপন, এবং তপন লক্ষ্য করে দেখে যে কোনো কিছুই উল্টো পাল্টা নেই। আমি একদম টেক্সট পোর্শন থেকে উত্তরটা বলছি এবং তোমরা টেক্সট পোর্শন ধরেও দেখে নিতে পারো। কোনো কিছু উল্টো পাল্টা নেই, কোনো অন্যরকম ব্যাপার নেই, তিনি একজন নিছক মানুষ। সেই অন্যান্য সাধারণ মানুষের মতোই তিনি দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে অনেক হয়েছে বলে অর্ধেক তুলিয়ে দেন, স্নানের সময় স্নান করেন আর ঘুমানোর সময় ঘুমিয়ে পড়েন। তাছাড়া ঠিক মামাদের মতোই খবরের কাগজের সব বিষয় নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন
আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, না হলে বেড়াতে চলে যান সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসে তপন ছুটি আছে বলে কিছুদিন থেকে যায়, তাই এবং সেই সময় লেখক মেসেরও গরমের ছুটি চলছিল বলে তিনি কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলেন। সেই উপলক্ষে বা তাই তপন লেখক মেসোকে খুব কাছ থেকে লক্ষ্য করার বা তার সমস্ত ক্রিয়াকাণ্ডগুলিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ লাভ করে। তা এই ভিত্তিতেই তপন জলজাত একজন লেখককে দেখবার সুযোগ লাভ করে এবং এই সুযোগেই তপন অনুভব করে যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তিনি তপনের মতোই মানুষ। এভাবেই তপনের লেখক সম্পর্কে বা লেখকেরা যে খুব সাধারণ একজন মানুষই হয়ে থাকেন তপনেরই মতো এই অনুভূতি অনুভব করার সুযোগ লাভ করেছিল খুব কাছ থেকে লেখক মেসোকে দেখার ফলে। তাই এভাবেই আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেব। এরপর দেখো আজকে যে 3 নম্বর প্রশ্ন রয়েছে ঠিক তার পরের লাইন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এখানে কিন্তু এই প্রশ্নের উত্তরও হুবহু ঠিক আগের প্রশ্নের উত্তর মতোই হয়ে থাকবে। কোনোভাবেই এই উত্তর কোনো আলাদা লাইন সংযোজন করতে হবে না, শুধু প্রশ্নটা ধরে আমাদের উত্তরটা শুরু বা শেষ করতে হবে। আসলে যে লেখক মেসোকে যেভাবে কাছ থেকে তপন দেখতে পেয়েছিল বা দেখার সুযোগ লাভ করেছিল, যাতে করে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল যে লেখকেরা তপনেরই মতো সাধারণ মানুষ, ঠিক সেই অনুভূতিতেই তপন অনুভব করেছিল যে তারও লেখক হয়ে ওঠার পেছনে আর কোনো বাধা রইল না। তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু একেবারে একই। এরপর দেখো আজকের যে তোমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তাহলে তপনের মাসির হইচইয়ের কারণ কি বা তপনের পুলকিত হয়ে ওঠার কারণটাই বা কি? এর উত্তরটা দেখো একটু প্রাসঙ্গিকতাটা তোমাদের বিষয়বস্তু নিয়েই বলতে হবে। যে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক মেসোকে মামার বাড়িতে থাকাকালীন খুব সামনে থেকে পর্যবেক্ষণ করে এবং লেখকেরা যে তপনের মতোই মানুষ এবং তপনেরও যে লেখক হয়ে ওঠার পেছনে কোনো বাধা নেই বা অনায়াসেই যে সে লেখক হয়ে উঠতে পারে, এই উপলব্ধি যখন সে অনুভব করে ফেলে তখন তপন সানন্দে তার ছোটো মাসির কাছে, তার খুব মামাবাড়ির প্রিয়জন যে ছোটো মাসির কাছে নিয়ে যায় তার একটি লেখা গল্প। ছোট মাসি দিবানিদ্রা ভাঙিয়ে তার স্বামী অর্থাৎ সেই লেখক মেসোর হাতে তুলে দেন সেই গল্প। এতে তপন বাহ্যিকভাবে আপত্তি প্রকাশ করতে গেলেও মন থেকে কিন্তু প্রস্তুত ছিল যেন তার সেই লেখাটি গিয়ে লেখক মেসোর হাতেই পৌঁছয়। তাই সেই ঘটনা যখন ঘটতে চলেছে তখনই কিন্তু তপন মনে মনে পুলকিত হয়ে উঠেছে বা মাসির সেই লেখা তপনের লেখা গল্প নিয়ে যে প্রশংসায় পঞ্চমুখ হওয়া, এটাতেও কিন্তু অনেকটা ভেতরে ভেতরে গর্ববোধ করেছে তপন। এটা গেল আজকে 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন রয়েছে, রত্নের মূল্য জহুরির কাছে। লাইনটির তাৎপর্য লেখো। তাহলে পরপর আমরা যে টেক্সট পোর্শন ধরে প্রশ্নের উত্তর আলোচনা করছি, এখানে কিন্তু এই তাৎপর্য বিশ্লেষণ করতে গেলেও আমাদের বিশেষ আলাদা করে কিছু বলতে হবে না। ঠিক এর আগের প্রশ্নের উত্তরে আমরা যেটা বললাম সেটাই আসবে। মামার বাড়িতে বিয়েবাড়ি উপলক্ষে এসে থেকে যাওয়ার কারণে এবং একজন লেখক মেসোকে খুব সামনে থেকে পর্যবেক্ষণ করতে পারার কারণে তপনের মনের মধ্যে জেগেছিল যে লেখক মেসোরা বা লেখকেরা মূলত আকাশ থেকে খসে পড়া কোনো জীব নন, তারা অতি সাধারণ মানুষ, তপনের মতোই মানুষ এবং তপনেরও লেখক হয়ে ওঠার পেছনে তাহলে আর কোনো বাধা রইল না। তপনের এই অনুভূতি অনুভব করা এবং তপনের এই অনুভূতিবশত লেখক মেসোর হাতে তার লেখাটি পৌঁছে দেওয়ার যে বাসনা মনের মধ্যে জেগেছিল, সেটা
তপন বাস্তবায়িত করতে মাসির হাতে তুলে দেয় তার একটি লেখা গল্প। কেননা তপন যখন বুঝে গিয়েছিল যে তার লেখক মেশো একজন লেখক এবং তিনি সত্যিকারের লেখক এবং তিনি অতি সাধারণ মানুষ আর 4-5 জনের মতো, তাহলে সামনে থেকে একজন সত্যিকারের লেখককে পেয়ে তার কাছেই তার লেখা গল্পের মূল্যায়ন করা সম্ভব। যে কারণেই তপনের মনের মধ্যে জেগেছিল যে রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন হয়ে উঠেছে তপনের লেখা গল্প আর জহুরি হয়েছেন তপনের নতুন লেখক মেশো। এভাবেই কিন্তু আমরা এই লাইনের তাৎপর্য বিশ্লেষণ করব। এরপর দেখো আজকের 5 নম্বর প্রশ্ন রয়েছে, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কখন তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে ওঠে? তাহলে আমি আবার শুরু থেকে ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ওইখানে যে আমরা উত্তরটা বারবার নিয়ে আসছি যে লেখক মেশোর হাতে পৌঁছে দিতে চায় তার লেখা, তাই মাসির হাতে তুলে দেয় তপন তার লেখা একটি গল্প। কেননা তপনের মনের মধ্যে জেগেছিল রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ তার লেখা গল্পের মূল্য বুঝতে পারবেন শুধুমাত্র তার নতুন লেখক মেশো, যিনি কিনা একজন সত্যিকারের লেখক। এ কারণেই মাসি যখন দিবানিদ্রা ভাঙিয়ে লেখক মেশোর হাতে তপনের লেখা গল্পটি তুলে দেন, এবং কাহিনী থেকে আমরা যেটা বুঝতে পারি তপনকে খুশি করতে গিয়ে যখন লেখক মেশো সেই গল্পের প্রশংসা করেন, একটু আধটু কারেকশন করে দেওয়ার পরে সেটিকে ছাপার উপযুক্ত বলে মনে করেন, তাতে কিন্তু তপন খুশি হয়ে ওঠে। তার সেই আনন্দ, তার সেই অনুভূতি সে প্রকাশ করতে পারে না, তবে আহ্লাদে যেন কাঁদো কাঁদো হয়ে ওঠে। ব্যাস, এটা গেল আজকের আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকের যে শেষ প্রশ্ন রয়েছে 7 নম্বর, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। এখানে কোন কাজের কথা বলা হয়েছে? ঠিক একইভাবে যে বিষয়টা তপন অনুভব করেছিল, যে কারণে তার মাসির হাতে গল্পের তুলে দেওয়া এবং লেখক মেশোর হাতে পৌঁছে যাওয়া, আর লেখক মেশোর কিছুটা তপনকে খুশি করতে গিয়েই বলা যে তপনের লেখাটা একটু আধটু কারেকশানের পরে ছাপিয়ে দেওয়ার উপযুক্ত হতে পারে। তা সেই ভিত্তিতেই এখানে কাহিনীতে আমরা দেখি যে তপনের ছোট মাসি তপনকে খুশি করা, বা তার স্বামী যেহেতু একজন সত্যিকারের লেখক, তাই লেখক মেশো হিসেবে তপনের গল্পটিকে ছাপিয়ে দেওয়াই কিন্তু তার উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোট মাসি মনে করেছেন। তাহলে দেখো কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা টেক্সটের হুবহু একদম টেক্সট কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি, আবার কিছু প্রশ্ন ওই জায়গা থেকেই উত্তরটা আমরা লিখছি, কিন্তু একটু বুঝে নিয়ে আমাদের উত্তরটা উপস্থাপন করতে হচ্ছে। খুব বেশি যে বাইর থেকে আলাদা করে আমাদের বিষয়বস্তু আনতে হচ্ছে তা কিন্তু নয়। তাহলে আজকে তোমাদের কাছে এই 7টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম ধারাবাহিক টেক্সট কোশ্চেন ধরে। এর পরের একটি পর্বে তোমাদের কাছে পরবর্তী টেক্সট কোশ্চেন থেকে এরকমই বেশ কিছু ছোট বড় প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমরা আজকে এটাই তাহলে সুন্দর করে তৈরি করো।